মার্কিনী যারা আছে তারা বাংলাদেশে এক ধরনের কন্ট্রোলের মধ্যে রেখেছে বাংলাদেশকে। তাদের তাদের অনুমতি ছাড়া তারেক রহমান সাহেব দেশে ফেরত আসতে পারতেন না। আর সেটাকে কিন্তু একভাবে ব্যাক করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো দুজনেই কিন্তু স্টেক হোল্ডার্স এখানে। তো এই দুজনের এই দুটো দেশের যদি কোনো ধরনের অ্যাপ্রুভাল না থাকে তাহলে কি এটা করতে পারে? তো আমার মনে হয় ওভার দ্য নেক্সট ফিউ মান্থস অনেক ধরনের ডিপ্লোম্যাটিক এফার্টস হয়তো চালু হতে পারে, যেটা আর কি উইল পেভ দ্য ওয়ে ফর, হোপফুলি পেভ দ্য ওয়ে ফর শেখ হাসিনাজ রিটার্ন আর কি। আজকে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের দুই বাংলারই পরিচিত সাংবাদিক, ভারত এবং বাংলাদেশে পরিচিত সিনিয়র সাংবাদিক, প্রত্যয়দর্শা সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিক, আমাদের সবার পছন্দের আলোচক। আমাদের এখানে নিয়মিতই বিরতি দিয়ে তাকে আপনারা দেখতে পান, জনাব চন্দন নন্দী। দাদা নমস্কার, আশা করি ভালো আছেন। নমস্কার পূর্ণিয়া ভাই। নমস্কার পূর্ণিয়া ভাই, ভালো আছি, আপনি? আমরা ভালো আছি, আশা করি ভালো। আমাদের দেশে গরম খবর গত 4-5 দিনে রেশ কাটছে না। সেটা হলো আপনাদের দেশে থাকা বাংলাদেশের রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি রয়টার্সকে বলেছেন যে তিনি বাংলাদেশে ডিসেম্বরে ফিরছেন। এ নিয়ে নানান রকম রিয়াকশন। গতকালও আমাদের পার্লামেন্টে এটা নিয়ে কথাবার্তা হয়েছে। সংসদে আইনমন্ত্রী বলেছেন যে তিনি যদি আসেন বর্ডার ক্রস করার সঙ্গে সঙ্গে তিনি অ্যারেস্ট হবেন। শেখ হাসিনা বলেছেন তিনি আত্মসমর্পণ করতে চান। আমি সার্বিক বিষয়ে আপনার কাছে কি মনে হয়, কোন দিক যাচ্ছে, এটার রাজনৈতিক তাৎপর্য কি, এই বিষয়গুলো একটু আপনার কাছ থেকে জানতে চাই, জনাব চন্দন নন্দী। পুনিয়া ভাই, যেটা দেখে মনে হচ্ছে লাস্ট মাস তিনেক ধরে এটা ওনার বোধহয় সেকেন্ড বা থার্ড টাইম উনি বলেছেন যে উনি বাংলাদেশে ফিরবেন। এইবার তো এর আগেও ওই টাইমস অফ বাংলাদেশ বলে একটি পত্রিকা আছে, ওরাও লিখেছিল, একটা স্টোরি করেছিল। তারপরে আমাদের এখান থেকেও স্টোরি বেরিয়েছে। তারপরে শেষ পর্যন্ত রয়টার্স এর স্টোরিটা বেরোবার পর বেশ হইচই একটা হয়েছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে বটেই। তো এটা নিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মানে ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে গতকাল এটা নিয়ে রিয়াকশনও হয়েছে। প্রশ্ন করা হয়েছিল স্পোক্স পার্সন মিস্টার রণদীপ জয়সওয়ালকে। তো যেটা মনে হচ্ছে যে আমি কথা বলে যা বুঝছি আর কি, উনি শেখ হাসিনা বলেছিলেন যে উনি এবং ওনার কিছু মন্ত্রী বা সিনিয়র নেতারা ফিরবেন আর কি ডিসেম্বর মাসে। এখন স্পেকুলেশন ইমিডিয়েটলি চালু হয়ে গেল যে উনি কি আদৌ ফিরতে পারবেন, ওনার কি সেই পজিশন বা সেই ধরনের আইনের যে ব্যবস্থা এই মুহূর্তে বাংলাদেশে আছে তার ভিত্তিতে, এবং যে পলিটিক্যাল পার্টি, রুলিং পার্টি যে আছে তারা কি আসতে দেবে, বা এটা কি একটা রিয়ালিস্টিক অবজেক্টিভ কিনা। এখন এটা নিয়ে ওপিনিয়ন ডিভাইডেড। আমার মনে হয় যে এইবার যেটা উনি বলেছেন এটা অনেক বেশি জোর দিয়ে বলেছেন উনি। তার মানে সামথিং ইজ কুকিং। সেটা আলটিমেটলি রিয়ালিস্টিক একটা জায়গায় যাবে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে যে সামথিং ইজ কুকিং। আওয়ামী লীগের অনেক নেতারাই হয়তো জানেন না ডিটেলস, আমরাও জানি না, কিন্তু যেটা বোঝা যাচ্ছে উনি জোর দিয়ে বলছেন, তাতে বোঝা যাচ্ছে যে উনি হয়তো একটা অ্যাটেম্প্ট নিতে পারেন। এখন সেই অ্যাটেম্পটা ফ্রুটফুল হবে কিনা সেটা আমাদের আগামী কিছু মাসে দেখতে হবে। সার্টেনলি আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে তো বোঝাই যাবে অনেকখানি। বাট এটার একটা ইমপ্লিকেশন আছে, এটার একটা সাইড আছে, যে উনি এত বড় একটা জোর দিয়ে বলবেন আর সেটা ভারত সরকার জানবে না, বা ভারত সরকারকে আলাদা রেখে বলা হবে, সেটাও একটু বিশ্বাসের বাইরে।
উনি আফটার অল এখানে আহ, ভারতে গেস্ট হিসেবে আছেন, আনডিসক্লোজ লোকেশনে আছেন। whereas এইটুকু বোঝা যাচ্ছে যে উনি কিন্তু রেগুলারলি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এবং অন্যান্য যারা ইনফ্লুয়েন্সিয়াল কর্মীরা আছেন তাদের সঙ্গে কিন্তু উনি রেগুলারলি যোগাযোগ রাখছেন। আমরা জানি যে ওনার এই বক্তব্যটার পরের দিন উনি কয়েকজন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দেখা করেছিলেন দিল্লিতে। তারা নানান দেশের, অন্যান্য দেশ থেকে যারা যেখানে আছেন সেখান থেকে এখানে জড়ো হয়েছিলেন, উনি দেখা করেছেন। আহ, এখন নিশ্চয়ই তারা এই একই প্রশ্ন করে থাকবেন ওনাকে যে উনি কি কমপ্লিটলি রেজলিউট ওনার এই ডিসিশন নিয়ে যে উনি ডিসেম্বরে ফিরবেন। আই এম শিওর, আমার তাদের সঙ্গে কারোর সঙ্গে কথা হয়নি, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে রয়টার্স কে দেওয়া স্টেটমেন্ট বলা হচ্ছে যে এটা নাকি টেলিফোনিক ইন্টারভিউ ছিল। হ্যাঁ, অনেকগুলো গ্যাপ আছে এই ইন্টারভিউতে বা ইন্টারভিউর সঙ্গে যে প্রশ্নগুলো আর তার সঙ্গে যে উত্তরগুলো রয়টার্স পেয়েছে। কেন কিনা অবভিয়াস কোয়েশ্চেন যদি হতো, যদি ডিসেম্বরে যখন উনি বলেছেন ডিসেম্বরে আসবেন, ফেরত যাবেন, তার সঙ্গে একটা অবভিয়াস কোয়েশ্চেন রয়টার্স এর জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু সেটা করেনি। তার থেকে মানে সেটা হলো যে কিভাবে, এখানে তো অনেকগুলো স্টেক হোল্ডার্স আছে, এখানে বিএনপির গভর্নমেন্ট আছে পাওয়ারে, এখন ভারত আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে। আহ, তো সেখানে এটা তাহলে কিভাবে এটা কার্যকরী হবে বা কি করে এটা একটা রিয়ালিস্টিক জায়গায় পৌঁছবে? আহ, এ- ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কি পজিশন থাকবে এখানে? তো এই জিনিসগুলো অত্যন্ত জটিল, অলদো এগুলো সার্টেনলি ইন্টারেস্টিং। যে এখানে যদি আহ, ভারতের মাটির থেকে উনি এটা বলছেন আর ভারতের সরকার রিয়াক্ট করেছে, কি রিয়াক্ট করেছে সেটা আমরা একটু পরেই আসবো। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে দের ইজ সামথিং অ্যাফুট, কিছু একটা জায়গায় হয়তো যাচ্ছে, সেটা ডিটেলস আমরা জানি না, বাট উই ক্যান সেন্স যে একটা হয়তো সিচুয়েশন এমন তৈরি হতে পারে বাংলাদেশে, যেটাকে কেন্দ্র করে ওনার যাওয়াটা, উনি অ্যাটলিস্ট একটা অ্যাটেম্প নেবেন। এখন সেটা কিভাবে উনি আসবেন, স্থলপথে যাবেন না বাই এয়ার যাবেন? উনি তো এসেছিলেন দিল্লিতে বাই এয়ার, বাংলাদেশ সরকারেরই একটা C-130 এয়ারক্রাফটে উনি এসেছিলেন। এখন ভারতীয় কোনো প্লেন ইউজ হবে কি ওনাকে ফেরত যেতে, নাকি বাংলাদেশের প্লেন আসবে ওনাকে ফেরত নিয়ে যেতে, সেটা আমাদের দেখতে হবে। পলিটিক্যালি বিএনপি রিয়াক্ট করেছে, আপনি একটু আগেই বললেন আইনমন্ত্রী এটা নিয়ে রিয়াক্ট করেছেন। উনি বলেছেন যে উনি যদি আসেন তাকে তাহলে অ্যারেস্ট করা হবে এবং তার যে পেন্ডিং রায় আছে আইসিটির, সেটা বাংলাদেশের সেটা কার্যে করা হবে আর কি, ইমপ্লিমেন্ট করা হবে। কিন্তু এখানে আগামী 3-4 মাসে আহ, উম, আহ, আহ, উম, কত জল বয়ে যায় সেটা আমাদের দেখতে হবে। আহ সেটা আমরা এখনই কিছু বলতে পারবো না, কেন কিনা এই জিনিসটা যদি কেউ জেনে থাকে এটা শুধু শেখ হাসিনাই জানবেন যে উনি সত্যি কি ডিসেম্বরে ফিরবেন কিনা। উনি যখন বলেছেন তার মানে উনি এটা চেষ্টা করবেন এটাকে একটা রিয়েলিস্টিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এখন উই হ্যাভ টু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ যে এইটা আগামী দিনগুলোতে কিভাবে আনফোল্ড করে। এর সঙ্গে জড়িত হচ্ছে যে গতকাল
মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে স্পোকসপারসন মিস্টার রণধীর জয়সওয়াল, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আর উনি কিন্তু ওই বলেছেন যে যেই জায়গাতে ভারত ছিল সেই জায়গাতেই কিন্তু এখনো ব্যাপারটা আছে। তার সঙ্গে উনি এক্সট্রাডিশনের কথা বলেছেন, কিন্তু এক্সট্রাডিশনের কথাটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে দেখছে ভারত আর কি। কিন্তু তার প্রথম পার্টটা যেটা ছিল যে the matter stands as it is as earlier, তার মানে এর আগে ভারত বলেছিল, অনেকেরই খেয়াল থাকবে যে আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন এস জয়শঙ্কর, উনি একবার অন রেকর্ড ক্যামেরাতে বলেছিলেন উনি নিজের ইচ্ছায় এসছেন, এখন উনি কবে ফিরবেন সেটা ওনার ইচ্ছায় উনি ফিরতে পারেন। এটা একটা ডিপ্লোম্যাটিক উত্তর দেওয়া হয়েছিল। তার থেকে বোঝা যাচ্ছে যে ভারত হয়তো বাধা না দিতে পারে ওনার বাংলাদেশে ফিরে যাওয়া নিয়ে, কিন্তু এর সঙ্গে কি ধরনের বাইল্যাটারাল রিলেশনশিপটা কত ইম্প্যাক্ট করবে সেটা আমাদের দেখতে হবে। আফটার অল ভারত কিন্তু তারেক রহমান সাহেবের ফেরাটা ওয়েলকাম করেছিলেন। সবার মনে থাকবে যে জয়শঙ্কর সাহেব গিয়েছিলেন ঢাকাতে, ওনাকে যখন উনি যখন ফিরলেন এবং উনি যখন প্রাইম মিনিস্টার হতে যাচ্ছিলেন, তারপরে আমাদের পার্লামেন্টের স্পিকার মিস্টার ওম বিড়লা উনিও গিয়েছিলেন ওনার ফর্মাল সোয়ারিং ইন এর সময়। তো এর থেকে এখন আমাদের দেখতে হবে যে বাংলাদেশের তরফ থেকে কি কোনো এমন স্টেপ নেবে যদি এটা ঘটে, আর তার সঙ্গে বাইল্যাটারাল রিলেশনটা কি এফেক্ট হতে পারে। অলরেডি আমরা দেখছি গত 1-1.5 মাসে যে একটা জায়গায় এসে কিন্তু এই বাইল্যাটারাল রিলেশনশিপটা থেমে গেছে। তারেক রহমান সাহেবের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়াতে একদিন থাকার পর উনি চায়নায় চলে যান। আর তারপর থেকে কিন্তু ভারতীয় কলামিস্টরাও লিখেছে যে আমাদের যে হাই কমিশনার নতুন ঢাকায় গিয়েছেন মিস্টার দীনেশ ত্রিবেদী, উনি নিজের ফর্মালি তার ক্রেডেনশিয়ালস পেশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। আর উনি কিন্তু প্রাইম মিনিস্টার তারেক রহমানের সঙ্গে দেখা করার রিকোয়েস্ট অফিসিয়ালি জানানো হয়েছে, সেটা কিন্তু এখন অব্দি কোনো গ্রিন সিগন্যাল দেয়নি প্রাইম মিনিস্টার তারেক রহমানের অফিস থেকে আর কি। তার থেকে বোঝা যাচ্ছে যে there is একটা কোথাও একটা হিচ হয়েছে। সেটা কি তারেক রহমান সাহেবের চায়না যাওয়ার ভিজিটের জন্যে, নাকি আরো অন্যান্য অনেক কিছু ইস্যুস থেকে থাকতে পারে তার জন্যে। কিন্তু সার্টেনলি যেই যেই সুরটা আমরা গোড়ার দিকে দেখেছিলাম, কোথাও একটা মনে হচ্ছে সেই সুরটা হয়তো কাটছে বা কেটে গেছে। উই হোপ এই জায়গাটা রিস্টোর করা যেতে পারে বা রিপেয়ার করা যেতে পারে। কেন কি না এই বাইল্যাটারাল রিলেশন যাতে অফ ট্র্যাক না হয়, যাতে কি সম্পর্কের মধ্যে কোনো ধরনের টেনশন না ক্রিপিং করে, সেটা আমার মনে হয় দুটো দল হয়তো দেখবে। কিন্তু শেখ হাসিনার ব্যাপারটা যদি উনি একটা অ্যাটেম্প্ট নেন যাওয়ার জন্য, তাহলে হয়তো একটা প্রবলেমেটিক জায়গায় চলে যেতে পারে, যদি না বিএনপি গভর্নমেন্ট সেই জায়গাটা রেটরিককে বাদ দিয়ে, পার্টির অন্যান্য মন্ত্রীরা আছেন, দলের নেতারা আছেন, তাদের রেটরিকটাকে বাদ দিয়ে কিন্তু রিয়ালিস্টিক্যালি ওনাদের হয়তো সেটা
সেই জায়গাটা তৈরি হতে পারে যেখানে তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট ইনক্লুসিভ পলিটিক্যাল একটা জায়গা তৈরি করার জন্য আওয়ামী লীগকে ফেরত দিতে পারে। বাট এর মধ্যে অনেক ধরনের কমপ্লিকেশনস আছে, লিগাল কমপ্লিকেশনস আছে, কেন কিনা এক ধরনের সেন্টেন্স অলরেডি পাস করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার কিছু সিনিয়র মন্ত্রীদের বিরুদ্ধে। তো এই জিনিসগুলো কিভাবে ওভারকাম হবে, যদি আদৌ হয় সেগুলো ওভারকাম, তাহলে কি হতে পারে আগামী দিনে, সেটা আমাদের দেখতে হবে। দাদা, আপনার আলোচনার পরে আমার বিশেষ তেমন কোনো প্রশ্ন নেই। আমি দুইটা ব্যাপার একটু ক্লিয়ারিফিকেশন চাই। সেটা হলো যে আপনি কি মনে করছেন তাহলে যা ঘটবে পুরোটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কনসার্নেই ঘটবে? নিশ্চয়ই, শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট না, এখানে মার্কিনি গভর্নমেন্টের একটা রোল থাকবেই। সেটা আমরা হয়তো ওপেনলি কিছু দেখতে পারবো না, যেইভাবে কেন কিনা এখানে। আর শেখ হাসিনা আরেকটা কথা বলেছেন যে উনি এটা একা ফিরবেন না, উনি বলেছেন যে তার দলের অন্যান্য নেতা কর্মীদেরকে নিয়েও ফিরবেন। সেটা কি বাস্তবসম্মত মনে হচ্ছে আপনার কাছে? ও তার নেতা কর্মীরা কি? এটা একটু কমপ্লিকেটেড জায়গা, সেজন্য আমি বললাম অনেকগুলো লিগাল ইস্যুজ অ্যারাইজ করবে। কেন কিনা দেখুন, আওয়ামী লীগের অনেক কর্মীরা এখান থেকে কিন্তু, যেটা আমি জানি আর কি, ফেরত গেছে বাংলাদেশে। কয়েকজনকে বেলে ছাড়া হয়েছে, কিন্তু আরো অনেক আছে ইনফ্লুয়েন্সিয়াল নেতারা, সিনিয়র নেতারা, যারা এখনো জেলে আছে। তো এদের নিয়ে কিন্তু কোন ধরনের ফাস্ট ট্র্যাক লিগাল ইয়েতে যাচ্ছে না এই সরকার এখনো, তাদের নিয়ে কি করবে। তারপরে যারা ভারতে আছে তাদের অনেকের বিরুদ্ধে অত্যন্ত স্ট্রং এবং অত্যন্ত গুরুতর অভিযোগ পর আর কি তাদের বিরুদ্ধে তাদেরও সেন্টেন্স করেছে আইসিপি। তো এই জিনিসগুলো ইন টোটালিটি, ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসগুলো কি ইন টোটালিটি দেখবে, নাকি মানে উনি ফেরত গেলেন, উনি নিজে বলেছেন, শেখ হাসিনা নিজে বলেছেন যে উনি সারেন্ডার করবেন ওনাদের, কিন্তু বাকি নেতারা যাদের বিরুদ্ধেও অনেক ধরনের চার্জেস আছে, অ্যালিগেশনস আছে, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আইসিটিতে সেগুলো নিয়ে মানে ট্রায়ালে ছিল তারা। হ্যাঁ, এখন অনেকে এটা আর্গিউ করতে পারে যে জুডিশিয়াল সিস্টেমটাই তো ওয়াজ ব্রোকেন, সেটা কিসের ভিত্তিতে তাহলে মানে এই 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 ধরনের সেন্টেন্সিং, কেন এগুলো তো কোনো ভিত্তি হয় না, কেন কিনা সেগুলোর পেছনে যে এভিডেন্স লাগে, যেটাকে আমরা বলি এই এই সেন্টেন্স গুলো কি ব্যাড ইন ল, নাকি এই সেন্টেন্স গুলোকে মেনে নেওয়া হবে আর তার ভিত্তিতে সেগুলো নিয়ে নেগোসিয়েশন হতে পারে। যে এই যে মৃত্যুদণ্ডের ব্যাপারগুলো রয়েছে, কোন ভদ্র সমাজে আজকাল মৃত্যুদণ্ড দেওয়া হয় না আর কি, ওয়েস্টে তো দেওয়া হয়ই না, আমাদের এইদিকে সাউথ এশিয়াতে এখনো মৃত্যুদণ্ডের ব্যাপারটা আছে। বাট আবার বললাম তো যে এভিডেন্স গুলো কি মানে আমার মনে হয় এভিডেন্স গুলো খুবই ফ্রিভেলাস, খুবই ঠুনকো, আর তার ভিত্তিতে ডেথ সেন্টেন্স দেওয়াটা কতটুকু জাস্টিফাইড, সেগুলো ম্যাটার অফ ল। তো অবভিয়াসলি আগামী দিনগুলোতে এই জিনিসগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও এগুলো ফিগার করবে, যে বাকি নেতারা কি তাহলে, যদি তারা কি ভয় পাবে ফেরত যেতে। তো এই একটা এনভায়রনমেন্ট যদি তৈরি না করে তারেক রহমান সাহেব, তাহলে কিন্তু এই কনফ্লিক্টটা, যে সার্কুলার কনফ্লিক্ট হয়েই আসছে বাংলাদেশের ইতিহাসে, সেটা কিন্তু চলতে থাকবে। এটা একটা জায়গায় এসে কিন্তু থামা উচিত আমার মনে হয়। আমি এর আগেও বলেছি যে নর্মাল পলিটিক্স এ ফিরতে হবে বাংলাদেশকে, আর তার জন্য ইনক্লুসিভ পলিটিক্স এর দিকেই যেতে হবে বাংলাদেশকে। এটার মানে তা না যে
যে যে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অ্যালিগেশনস আছে বা কোর্টে কিছু কিছু জায়গায় হয়তো সেগুলো দাঁড় করানো হয়েছে, সেগুলোকে উম, আহ, আহ, বাদ দিয়ে তো আর হয় না। আমার মনে হয় যে সেগুলোকে কনসিডার করার পরেই কিন্তু একটা জায়গায় আসতে পারে ব্যাপারটা। তো কমপ্লিকেশনস আছে, সেগুলো কিভাবে ওভারকাম করবে সেটা দেখতে হবে আমাদের, যদি আদৌ তারেক রহমান সাহেব আর বিএনপি এই কনফ্লিক্টটাকে রিজলভ করতে চান। তো রয়টার্সে একটা সাক্ষাৎকারী রীতিমতো মানে আগুন জ্বালিয়ে দিয়েছে চতুর্দিকে। অনেকের মনে আগুন জ্বলেছে, অনেকের বুকে আগুন জ্বলেছে, অনেকের প্রত্যাশার পারদে আরো বেশি মানে পারদ আগুন যুক্ত হয়েছে, প্রত্যাশাগুলো অনেক বেড়েছে, অনেকের স্বপ্নের বাউন্ডারি অনেক বৃহৎ হয়েছে, অনেক রকম ব্যাপারই দেখছি। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না এই আলোচনা চলছে। অনেকে বলছেন যে এটা মূলত রাজনৈতিক স্ট্যান্ডবাজি, মূলত তার দলের নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য এই কথা বলছেন। কেউ বলছেন তাকে তো মানে তিনি আসুন, তাকে আসলেই তো মৃত্যুদণ্ডের মানে ফাঁসির যে কাষ্ঠ সেই কাষ্ঠে তাকে দাঁড়াতে হবে। এরকম আলোচনা যখন চলছে তখন বিবিসি বাংলা একটা মজাদার রিপোর্ট করেছে। সেই রিপোর্টে তারা বলার চেষ্টা করেছে শেখ হাসিনার ফেরার বাস্তবতাটা কতটুকু। বিভিন্ন পক্ষের সঙ্গে তারা কথা বলেছে, কথা বলে উপস্থাপন করার চেষ্টা করেছে শেখ হাসিনা ফেরার বাস্তবতার পার্সেন্টেজ কতটুকু। বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলেছে। চলুন আমরা সেই বিভিন্ন জনের মতামতটাকে আগে শুনে নিই, শুনে নেওয়ার পরে আমরা একটা কনক্লুশন টানার চেষ্টা করি যে শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন নিজে নিজে, সেটা ফেরার বাস্তবতা আদতেও আছে নাকি এটা তার রাজনৈতিক কৌশল মাত্র। সেই আলোচনা করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরার প্রসঙ্গে অবশেষে গত কয়েকদিনের আলোচনার মাঝে আজকে সরকারের অবস্থান যখন আমরা নিশ্চিত হয়েছি, সরকার মোটামুটি এক ধরনের সিগন্যাল দিয়েছে যে শেখ হাসিনা ফিরলে তাকে ওয়েলকাম জানানো হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ কায়েম করা হবে। এই ব্যাপারগুলো সরকারের পক্ষ থেকে যখন জানা যাচ্ছে তখন মনে হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর মানে শেখ হাসিনা যে ফিরতে চাইছেন সেই ব্যাপারে সরকারের আপত্তি নেই। শেখ হাসিনা ট্রাভেল পাস চাইলে সরকার দিয়ে দেবে। বাস্তবতা হয়তো অতটা মেলে না, বাস্তবতা হয়তো অন্যরকম, কিন্তু সরকারের বলার কৌশলটা হয়তো ভিন্ন। বিবিসি যেটা বলছে সেখানে তারা তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে শেখ হাসিনা দেশে ফেরার বাস্তবতা কতটা। সেই দেশে ফেরার বাস্তবতা বলতে তারা বলছে যে ডিসেম্বরে এই ফেরার ঘোষণা বেশ আলোড়ন তুলেছে রাজনীতির মাঠে। এ নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায় খোদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অন্যদিকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের মতো প্রেক্ষাপটে শেখ হাসিনার ফিরতে পারার মতো পরিস্থিতি আদৌ কতটা রয়েছে তা নিয়ে আছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা পাল্টেছে কিনা সেই প্রশ্ন আছে। শেখ হাসিনার সিদ্ধান্তের বিষয়ে যে কথা বলেছেন তার জোরালো ভিত্তি নেই বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। সেক্ষেত্রে রাজনৈতিক সমঝোতাই দলটির রাজনীতিতে ফেরার একমাত্র উপায় সেটা বলছেন। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরতে হলে রাজনৈতিক সমঝোতা করে ফিরতে হবে, এই কথা অনেকে বলছেন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ শেখ হাসিনা ফিরবেন ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্য, এটা অবান্তর, অবাস্তব। কোনো না কোনো সমঝোতা কিংবা আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের মাধ্যমেই তিনি ফিরতে চাচ্ছেন কিংবা ফিরবেন, এটাই সত্য। যদি ফেরেন, আর না ফিরলে এটা রাজনৈতিক কৌশল হিসেবেই থাকবে। এছাড়া শেখ হাসিনা যে সময়সীমা দিয়েছেন তা আসতে এখনো যখন 5 মাস বাকি আছে, তখন 5 মাস আগেই এই বাস্তবতায় কংক্রিট ডিসিশন নেওয়াটা কঠিন বলেও বলছে বিবিসি। ফলে তার দেশে ফেরার দাবি অনেকের ভাষ্যমতে কেবলই রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করার কৌশল, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি বৈরী, এই কথা বলছেন একাধিক বিশ্লেষক। আওয়ামী লীগের নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনার মৃত্যুদণ্ড যেটা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার আগে একই বছরের মে মাসে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম
কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তারও আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়, নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে, বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি আদৌ এই মুহূর্তে আছে কিনা, তৈরি হয়েছে কিনা, এই ব্যাপারে সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জুর মত সেটা হচ্ছে যে বিশেষ ধরনের রাজনৈতিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশের বাইরে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় যেমন দলটির তৎপরতা চালানো সম্ভব নয়, একই সাথে অন্তর্বর্তী সরকারের সময় থেকে চলা মব বা দলবদ্ধ বিশৃঙ্খলার দিকটি মিলিয়ে বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বৈরী বলেই মনে করছেন মঞ্জু। বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার জন্য খুবই খুবই প্রতিকূল, এমনটা বলেছেন মঞ্জু। এছাড়া প্রায় 2 বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর থেকে এর সাথে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক হারে মামলা এবং গ্রেপ্তারের খবর তো আছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দেশের ভেতরে থাকা অনেক নেতাকর্মী এখনো আত্মগোপনে, এমনকি বিভিন্ন সময় দলকে সক্রিয় করতে বের করা ঝটিকা মিছিল থেকেও বারবার আটক হচ্ছেন। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার ফেরার দাবিটা আদতে কতটা বাস্তবসম্মত সেই প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ তিনি বলছেন, শেখ হাসিনার ফেরা আর আওয়ামী লীগের ফেরা দুটো আলাদা জিনিস। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দুটো আলাদা জিনিস, এটা বলছেন তিনি। আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় দলটিকে রাজনীতির মাঠে ফিরতে হলে আইনি মোকাবেলার মাধ্যমেই ফিরতে হবে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টা তেমন না। ভারত থেকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনার দাবির বিষয়টি অনেকদিন ধরেই চলছে রাজনীতিতে আলোচনা। ফলে শেখ হাসিনা আসলে তাকে বাধা দেওয়ার কোনো কারণ নেই বলেই এই অধ্যাপক মনে করেন। তিনি আসতে চাইলে তাকে আসতে দেয়া উচিত, যেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং মিশ্র অনুভূতি রয়েছে সরকারের মধ্যে। এছাড়া গণমাধ্যমে সরাসরি নিজেই ফেরার কথা জানানোর অন্তর্নিহিত তাৎপর্য আছে বলেও এই অধ্যাপক মনে করছেন। তিনি বলছেন, দেশে ফেরার ক্ষেত্রে উনি হয়তো ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে একটা চাপ সরকারের উপরে ক্রিয়েট করে ফেলেছেন। খুবই গুরুত্বপূর্ণ কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অধ্যাপক বলছেন। তিনি যখন একেবারে দিন তারিখ সময় উল্লেখ করে বলছেন, তার মানে তিনি আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করেছেন এবং সেই মহল দ্বারা বাংলাদেশ সরকারের উপরে চাপ তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে, নতুবা তিনি এই ধরনের সময় নির্দিষ্ট করে ঘোষণা দিতেন না। সমঝোতার রাজনীতির কথা বলছেন অনেক বিশ্লেষক। সেই ক্ষেত্রে বলছেন যে শেখ হাসিনাকে ফিরতে হলে ইনক্লুসিভ রাজনীতি এবং সমঝোতার রাজনীতিতে যেতে হবে। বর্তমান ক্ষমতাসীন দল এবং বিরোধী দল যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধী, তাদেরকে বোঝাতে হবে যে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রাজনীতি করুক, এটা তারা চাক, এটা তাদের চাইতে হবে, চাওয়াতে হবে। এটা যদি তাদেরকে চাওয়াতে হয় তাহলে সেটার জন্য একটা দীর্ঘ প্রক্রিয়া দরকার। সেই প্রক্রিয়া আওয়ামী লীগ কতটা সম্পন্ন করেছে সেই প্রশ্নও অনেক বিশ্লেষক তুলছেন। তার মানে হচ্ছে তারা বলতে চাইছেন শেখ হাসিনার ফেরাটা নির্ভর করবে সমঝোতার উপরে, সেটা দেশের ভেতরে সমঝোতা হোক কিংবা আন্তর্জাতিক মহল দিয়ে সরকারের সঙ্গে সমঝোতা হোক। সমঝোতা ছাড়া তার দেশে ফেরাটা নিরাপদ বলে মনে করছেন না বিশ্লেষকরা। দলের যে নিষিদ্ধ হওয়ার ব্যাপারটা, সেই ব্যাপারে অনেকে বলছেন যে আইনি পন্থায় যেতে হবে, শেখ হাসিনাকে ফিরে সমঝোতার মাধ্যমে ফিরে আইনের প্রক্রিয়ায় যেতে হবে, আদালতে মামলা করতে হবে যে তাদের দল যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটা বেআইনি, আদালতে লড়াই করে জিততে হবে। এবং সেরকম পরিস্থিতি মানে আদতেও এখন আছে কিনা সেই ব্যাপারে সন্দেহ পোষণ করছেন অনেক বিশ্লেষক। অর্থাৎ এই মুহূর্তে ফিরে রাজনৈতিক সমঝোতা কতটা আছে, সেই রাজনৈতিক সমঝোতা করে তিনি ফিরে স্টেবল থাকতে পারবেন, তাকে জেলে যেতে হবে না, তিনি তার দলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন, সেই মামলায় বিজয়ী হয়ে দলটা রাজনীতি করতে পারবে, সেই ব্যাপারগুলো কতটা বাস্তবতা সম্পন্ন ব্যাপার এখন এই বর্তমান প্রেক্ষাপটে, সেই ব্যাপারে অনেকের সন্দেহ রয়েছে। এই আলোচনাগুলো, বিবিসির এই আলোচনা যখন আছে তখন আরেকটা আলোচনা পাশাপাশি রয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরলে তার মৃত্যুদণ্ড স্থগিত করে দেয়া হবে কিনা, জামিন না চেয়েও
তিনি বাইরে ব্যক্তিগত জীবনে থাকতে পারবেন কিনা, এই প্রশ্নের সমাধান এবং এই প্রশ্নের উত্তরের একটা ওয়ে ডক্টর ইউনূস সরকার দেখিয়ে গিয়েছেন। প্রখ্যাত রাজাকার, যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত মাওলানা আবুল কালাম আজাদ, যাকে অনেকে বাচ্চু রাজাকার বলেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত এই আসামি, যার মানে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় হয়েছিল, তিনি প্রায় দীর্ঘ বছর, অন্তত পক্ষে 13-14 বছর পরে দেশে ফিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি জামিন চাননি। তার যে মৃত্যুদণ্ড আদেশ, সেই আদেশ 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে এবং তাকে বলা হয়েছে উচ্চ আদালতে আপিল করতে। এবং সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি যখন হাজিরা দিয়েছিলেন, তখন ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছিল যে তার জন্য আলাদা জামিন ঘোষণা করার প্রয়োজন নেই, কারণ তার শাস্তি যখন স্থগিত করা হয়েছে এবং সেই শাস্তি যখন রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থগিত করেছে, তখন রাষ্ট্রপতির ওপরে সম্মান জানিয়ে আদালত তার এই জামিনের ব্যাপারটা এটা আমলে নিচ্ছে না, এটা অটোমেটিক জামিন হিসেবেই দেখছে, এটা রাষ্ট্রপতির সম্মানে এরকম আদেশ দিচ্ছে আদালত, এরকম বক্তব্য আমরা আদালত থেকে পেয়েছি। সুতরাং ডক্টর ইউনূসের আমলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও জামিন না চেয়ে বাইরে থাকতে পারেন, এই উদাহরণ কিন্তু তৈরি করা হয়েছে। সেই উদাহরণ সামনে এনে অনেকে আবার শেখ হাসিনার ব্যাপারেও সেরকম প্রত্যাশা করে বসছেন। কিন্তু যারা করছেন তারা হয়তো একটু ভুলে যাচ্ছেন যে ডক্টর ইউনূসের আমলে যে সিদ্ধান্ত, সেটা ডক্টর ইউনূসের পরম আত্মীয়, পরম আপনজনের ক্ষেত্রে এই সিদ্ধান্তটা সরকার দ্বারা প্রভাবিত করে এই সিদ্ধান্তগুলো তৈরি করা হয়েছে, যেটা শেখ হাসিনার বেলায় সম্ভব নয়, কারণ শেখ হাসিনা বিএনপির পরম আপনজন নন। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।